ওকে, সবাই ক্লাসে জয়েন করো। আমি গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি। এই বাইরে কেমন ঠান্ডা রে। বাইরে ঠান্ডা কেমন? সবাই প্রেজেন্ট দিয়ে দাও। চিন্তা করতেছি তোমাদের শীতকালীন একটা বন্ধ দেবে এক সপ্তাহে, ঠিক আছে? বুঝছো? আমরা জানি হাইড্রা জনজনন ঘটায় কখন? শীতকালে, তাই না? তো জননের হার যেন মানে বাড়ে, এই জন্য আমরা শীতকালীন একটা বন্ধ দেয় প্ল্যান করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকে প্রেজেন্ট আছে। ওকে, তো তোমরা প্রেজেন্টেশন দাও, আমরা এই ক্লাস শুরু করে দিই। মাঝখান দিয়ে আমি তোমরা প্রেজেন্ট গুলা নোট ডাউন করে নেব। হ্যাঁ, ওকে ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম মেবি মাইটোসিস টোটালটা শেষ করছিলাম আমরা, মাইটোসিসের যে ধাপগুলা। বোটানি চ্যাপ্টার 2 লেকচার নাম্বার 3, 3 নাম্বার লেকচার আজকে। এবং আজকে আমাদের পড়াটা মোটামুটি একটু কম ধরতে পারো, ঠিক আছে? কারণ আজকে অফলাইনে পড়াইছি, তো মোটামুটি পড়াটা অনেক অনেক কম। হ্যাঁ, সো এদিক দিয়ে তোমরা একটু ফ্রেশ হইতে পারো, যে নিশ্চিত হইতে পারো, ঠিক আছে? ওকে, আজকে আমরা পড়বো মাইটোসিসের গুরুত্ব, দেন পড়বো মাইটোসিসের যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, তারপর তারপর কোষের কিভাবে মৃত্যু ঘটে, ক রকম মৃত্যু আছে। হ্যাঁ, তারপর এগুলাই তো মনে হয় মোটামুটি ভাবে এগুলা। আর হচ্ছে তোমার মাইটোটিক ইন্ডেক্স একটা আছে, এন্ড মিউসিস সম্পর্কে বেসিক আইডিয়া নেব। নেক্সট ক্লাসে আমরা মিউসিসের যে ধাপগুলো আছে সেগুলো পরে আমাদের মোটামুটি ভাবে চ্যাপ্টার আমরা ক্লোজ করে দেব, ঠিক আছে? ওকে ঠিক আছে। সাউন্ড তো মোটামুটি ক্লিয়ার বলেন? তো আগে যখন আমি অনলাইন ক্লাস নিতাম, একটা সমস্যা ছিল কি, তোমার ওই সাউন্ডের প্রবলেম, ঠিক আছে? সাউন্ডটা মোটামুটি ভালোই প্রবলেম করতো, যে মোটামুটি এই ভয়েসে কথা বললে তোমার সাউন্ড ঠিকভাবে শোনা যেত না। দেখ, এখন বর্তমানে ফোনটাই দিকটা একটু বেটার পারফর্ম করতেছে। ওকে, সো আমরা শুরু করি। আমরা আজকে পূর্ব হচ্ছে প্রথম টপিক। একটু নাম দেন, একটু লিখেন। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, বসে একটু লিখেন মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব, ঠিক আছে? তো যে কোনো গুরুত্ব আমরা নরমালি কি করি ভাই? আমরা নরমালি হচ্ছে এটার কাজ এইটা, এটার কাজ এইটা, দ্যাট মিন্স কাজগুলা এক্সপ্লেন করাটাই কি তার গুরুত্বের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, এখন দেখবা যে নরমালি যারা ক্লাস নেয় তারা বলে যে মাইটোসিসের ফলে এটা হয়, এটা হয়, সেটা হয়, হ্যান ত্যান হাগর পগর অনেক কিছু। ভাই কেমন মনে রাখবো? টেকনিক, ঠিক আছে? লেখেন টেকনিক, ঠিক আছে? সবাই লেখেন, ঠিক আছে? সবাই লেখেন ব দ, তোরা ভালো হয় নাকি? সুন্দর করে লিখি, হ্যাঁ? ব দ না, ঠিক আছে? ওকে, তারপর লেখেন ক্ষয়ের জন্য পি ভি সি। একটু মনে রাখেন, হ্যাঁ? বদনা ক্ষয়ের জন্য পিভিসি, ঠিক আছে? বদনা ক্ষয়ের জন্য পিভিসি, বদনা ক্ষয়ের জন্য পিভিসি। এটা হচ্ছে আমাদের টেকনিক, গুরুত্ব, মানে মাইটোসিসের গুরুত্ব মনে রাখার টেকনিক, ঠিক আছে? আচ্ছা চলেন দেখি কোনটা কি। এই বতে 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 মনে রাখবেন বংশবৃদ্ধি। কি ভাই? বংশবৃদ্ধি। অর্থাৎ মাইটোসিস কি করে?
বংশবৃদ্ধিতে সাহায্য করে। কাদের বংশবৃদ্ধি? লেখেন, নিম্ন শ্রেণীর জীবের যে বংশবৃদ্ধি, সে বংশবৃদ্ধিতে সাহায্য করে কে? মাইটোসিস। অনেক নিম্ন শ্রেণীর জীব আছে যারা মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করে থাকে। ঠিক আছে? এগুলা কিন্তু পয়েন্ট, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টগুলো পরীক্ষাতে লিখবে, এটা আন্ডার আবার কিছু কথাবার্তা লিখে দিবা। ঠিক আছে? এটাই গুরুত্ব। দতে মনে রাখবো হচ্ছে দৈহিক বৃদ্ধি। দতে মনে রাখবো হচ্ছে দৈহিক বৃদ্ধি। ভাই, কাদের দৈহিক বৃদ্ধি ঘটে? উচ্চ শ্রেণীর জীবের। উচ্চ শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধির জন্য মাইটোসিস ঘটে। বুঝছি? উচ্চ শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধির জন্য মাইটোসিস ঘটে। নাতে মনে রাখবা নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। আকার আকৃতি কি? আকার আকৃতি মানে হচ্ছে নর্মালি ধরো তোমার দেহের কোন একটা অংশ কেটে গেছে, লাইক ধরো তুমি কোনো কারণে ছুরি দিয়ে আকাম করতে গিয়ে নিজের হাত কেটে লাইছো, মানে আঙ্গুল, ঠিক আছে? তো ধরো হাতের একটা পার্ট কেটে ফেলছো, ঠিক আছে, অল্প একটু কাটছে, হ্যাঁ, একটা অংশ কেটে গেছে, এখানে ছোট্ট একটা পার্ট। পরবর্তীতে কি হয়, এই জায়গায় কিন্তু ফুলফিল হয়, এবং এই ফুলফিল হওয়াটা কিন্তু তোমার হাতের যে অংশটুকু কাটছে এটা খুব বেশি বাড়েও না কমেও না, নর্মালি যে অবস্থায় সে অবস্থায় ফুলফিল হয়, তাই না? তার মানে কি, আমার ধরো হাত কেটে গেছে, যদি এটা রিফিল হয় তখন এটা নর্মাল যে আকার আকৃতি, ওই আকার আকৃতি অনুসারে কি হবে, এটা রিফিল হবে। বুঝতে পারছি? তার মানে এই আকার আকৃতি অনুসারে রিফিল হওয়াটা নিয়ন্ত্রণ কে করতেছে? মাইটোসিস, অর্থাৎ নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা করতেছে। ক্লিয়ার? প্রত্যেকটা অর্গানের। নেক্সট, ক্ষয়ের। আমরা অলওয়েজ হাঁটাহাঁটি করি, পারাপারি করি, ফালাফালি করি, হ্যাঁ, নাচানাচি করি, গুতাগুতি করি, অনেক কিছু করি। সো এই গুতাগুতি, পারাপারি, হাঁটাহাঁটির ফলে কি হয়? ঘর্ষণ হয়, তাই না? আচ্ছা, তো ঘর্ষণে কি হয়? কোষে কোষে ঘর্ষণের ফলে মানে কোষে কোষে ঘর্ষণের ফলে কি হয়, মানে কি হয়, কোষগুলা খসে পড়ে বা ক্ষয় হয়, রাইট? আচ্ছা, তো এই ক্ষয়গুলা পূরণ করা, অর্থাৎ ক্ষয় পূরণ করে কে? ক্ষয় পূরণ করে মাইটোসিস। এই ক্ষয় পূরণ করে। একটা পরীক্ষায় আমরা দেখছি যে আমাদের চোখের মধ্যে যে কর্নিয়াটা আছে, হ্যাঁ, চোখে যে কর্নিয়াটা, হ্যাঁ, সাদা অংশটা কর্নিয়া, হ্যাঁ, তোমার সরি, কর্নিয়া যেটা আছে, হ্যাঁ, কর্নিয়া জানি কোনটা ভুলে গেলাম, মানে কর্নিয়া, সরি ভুল বললাম। কর্নিয়াটা হচ্ছে আমাদের চোখের বাহিরের যে আবরণটা, ঠিক আছে, চোখের একদম বাহিরে সাদা একটা আবরণ, ঠিক আছে, আবরণ আছে, আবরণটা হচ্ছে কর্নিয়া। তো একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের বডির মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অর্গান আছে, সকল অর্গানের ক্ষয়পূরণ করার ক্ষমতা প্রায় সেম, তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়পূরণ করার ক্ষমতা হচ্ছে আমাদের চোখের কর্নিয়ার। অর্থাৎ আমরা প্রতিনিয়ত কিন্তু চোখ দিয়ে বিভিন্ন কিছু দেখি, এবং আমাদের চোখের মধ্যে বিভিন্ন ধুলাবালি, বিভিন্ন অনেক কিছু এইসব পড়ে, তাই না? তো এগুলোর কারণে চোখ যখন আমরা ব্লিঙ্কিং করি, হ্যাঁ, চোখ, তখন কি হয়, চোখে ঘর্ষণ হয়। তো ঘর্ষণ হয়, তারপর অনেক সময় ধুলাবালি যায় চোখের ভিতরে, বাট ওগুলো কিন্তু পরবর্তীতে খুব দ্রুত রিফিল করে ফেলে। নর্মালি আমাদের হাতে বা পায়ে কোনো জায়গায় যদি এরকম ঘষা খাই, তাহলে কিন্তু ওগুলো রিফিল হতে কিছুটা দেরি করে। বাট আমার চোখের কর্নিয়ার কোষগুলো অনেক স্পেসিফাইড, বা অনেক অনেক দ্রুত সে ওই ক্ষতটা বা ওই ক্ষয়পূরণটা সারাতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এই হচ্ছে ক্ষয়পূরণে সাহায্য করে। তারপর জন্য দিয়ে একটা জিনিস শিখবে, হচ্ছে জনন কোষের বৃদ্ধি। জনন কোষের বৃদ্ধি। আচ্ছা, তোমাদের একটা বদ্ধ ধারণা যে জনন কোষ যেখানে আছে সেখানেই মিউসিস। না রে ভাই, জনন কোষ যেখানে আছে সেখানে মিউসিস না। জনন কোষের বৃদ্ধি ঘটায় কে? মাইটোসিস। যে কোনো ধরনের বৃদ্ধি, এটা এটা মনে রাখবেন, যে কোনো ধরনের বৃদ্ধি মানে কি? মাইটোসিস। জনন কোষ হোক বা ওই কোষ হোক বা অন্য কোষ হোক, ঠিক আছে, অন্য কোনো কোষ হোক, ওকে? তো জনন কোষের বৃদ্ধি জন্য কে কাজ করে? মাইটোসিস, হ্যাঁ, ওকে? আচ্ছা, কেমনে করে ভাই? আমরা মিউসিসে গিয়ে দেখবো যে মিউসিসে কিভাবে জনন কোষের বৃদ্ধিটা ঘটে। এন্ড দেন পিভিসি দিয়ে, যে পি দিয়ে মনে রাখবো হচ্ছে পুনরুৎপত্তি। ভাই, পুনরুৎপত্তি মানে কি?
পুনরুৎপত্তি মানে হচ্ছে ধরো কোন একটা অর্গান ড্যামেজ হয়ে গেছে, ওটাকে পুনরায় উৎপন্ন করতে হবে। এই পুনরায় উৎপন্ন করব কিসের সাহায্যে? মাইটোসিস কোষ বিভাজনের সাহায্যে। তো সে পুনরুৎপত্তিতেও ভূমিকা রাখে। সি মান হচ্ছে সমতা, অর্থাৎ ক্রোমোজোমের সমতা রক্ষা। ক্রোমোজোমের সমতা রক্ষা করে কি? মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, হোপসো এতটুকু তোমাদের ক্লিয়ার। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। সবাই আপনার মতো দেবদাস না? আচ্ছা, সহমত স্যার। ডাবল মিনিং এর কথা কইেন না, উপরের থেকে ঠাড়া পড়বো। ভাই বেটা, তো বৃষ্টি বাড়ি ঠিক আছে, ঠাড়া পড়বো। বিনা মেঘে বজ্রপাত হয় না রে। তুই থাম বেটা। আরে আচ্ছা ঠিক আছে, ওকে। সো মোটামুটি ক্লিয়ার আমাদের? সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা, এই টপিকটা ক্লিয়ার কিনা আমাদের একটু বলেন। আচ্ছা, প্রশ্ন আসছে, যকৃৎ কেটে ফেলার পর ওইটাও কি মাইটোসিসের বৃদ্ধি পায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যকৃৎ আমরা যখন কেটে ফেলি অলমোস্ট 80% কেটে ফেলার পরে ওটা আবার টোটালি রিফিল হয়, এবং যে স্ট্রাকচার, যকৃতে যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে রিফিল হয়, বুঝছেন? হ্যাঁ প্রেজেন্ট দিয়ে, হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমি ক্লিন করে দিলাম। ওকে ওকে, ঠিক আছে। তারপর বলেন আপনারা, আপনাদের কাছে এরপর এরপর আমরা চলে যাব অনিয়ন্ত্রিত মাইটোসিস। পরবর্তী টপিক অনিয়ন্ত্রিত মাইটোসিস। সেজানুর হোসেন প্রেজেন্ট। কি রে বেটা, এত প্রেজেন্ট কি লিগা? আচ্ছা, তো একটা প্রোটিনের সাথে তোমাদেরকে পরিচয় করায়। প্রোটিনটার নাম হচ্ছে P53 নামক এক ধরনের প্রোটিন। কি প্রোটিন? P53 নামক একটা প্রোটিন। এই প্রোটিনের কাজ কি? এই প্রোটিনের কাজ হচ্ছে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। প্রোটিনের কাজ কি? কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কে? এই P53 প্রোটিনটা কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে। তো যদি ইফ P53 protein are defective, যদি তারা ডিফেক্টিভ হয়ে যায় কোনো কারণে, যে কোনো রাসায়নিক পদার্থের কারণে হইতে পারে, আমরা যে অ্যালকোহল খাই, আমরা যে অ্যালকোহল পান করি ওটার কারণে হইতে পারে, বা অন্য যে কোনো কারণে হতে পারে, যে P53 প্রোটিনটা যদি ডিফেক্টিভ হয়ে যায়। ডিফেক্টিভ মানে কি ভাই? যখন কাজ না করে, ঠিক আছে, যখন কাজ না করে এটাকে বলে ডিফেক্ট হওয়া বা ডিফেক্টিভ হওয়া। বুঝতে পারছি? তখন কি হয় ভাই? তখন আমাদের যে কোষ চক্রটা আছে, ওই কোষ চক্র বা কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, অনিয়ন্ত্রিত হয়, এবং এর ফলে কি হয়? অনিয়ন্ত্রিত ভাবে কোষ বিভাজন ঘটে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এর ফলে কি হয়? সিস্ট তৈরি হয়। ভাই সিস্ট মানে কি? সিস্ট মানে হচ্ছে ছোট টিউমার, ঠিক আছে। এবং এই সিস্টটা যদি তুমি ট্রিটমেন্ট না করে আস্তে আস্তে টিউমার হয়ে যায়, বড় টিউমার হয়, ঠিক আছে। সিস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অলওয়েজ একই রকম থাকে, ঠিক আছে। সাইজ আর মানে সাইজ অলওয়েজ সেম থাকে, বুঝতে পারছি। বাট টিউমার সাইজ আর বিগার, অর্থাৎ বড় হতে থাকে, বুঝতে পারছি। টিউমারের বৈশিষ্ট্য হচ্ছে এটা সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকে, ক্লিয়ার। আর টিউমারটা যদি তুমি ট্রিটমেন্ট করতে না পারো তখন এটা ক্যান্সার কোষ সৃষ্টি করে, এবং এই ক্যান্সারের সাথে টিউমারের পার্থক্য হচ্ছে টিউমার আস্তে আস্তে বড় হয় ওটা একটা নির্দিষ্ট জায়গায়, বাট ক্যান্সারটা নির্দিষ্ট জায়গায় থাকে না। ওই টিউমার কোষগুলো থেকে আস্তে আস্তে চারদিকে ছড়ায় পড়ে, বুঝছেন? তো ওই হচ্ছে ক্যান্সার টিউমারের মধ্যে পার্থক্য। যাই হোক, পিভিসি ভিজি কিছু হয় না, কিছু হয় না।
কিছু হয় না বলতে তুমি চাইলে বানাইতে পারো কি দেশি পেয়ার। আচ্ছা আবার একটু বলবেন, আচ্ছা কোন জিনিসটা আবার বলবো আমাকে একটু বলো। কুশন কোন জিনিসটা আবার বলবো একটু বলেন। ডিফেক্টিভ। কোনো কারণে যদি P53 প্রোটিনটা কাজ না করে, ঠিক আছে, এই কাজ না করাটাকে বলা হয় ডিফেক্টিভ হওয়া, প্রোটিনটা ডিফেক্টিভ হওয়া, ঠিক আছে, যে এটা কাজ করলো না এটাকে বলা হয় ডিফেক্টিভ হওয়া। তো তখন কি হয়, কোষচক্র বা কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, তখন আমাদের একগুচ্ছ কোষ তৈরি হয় বা উল্টাপাল্টা ভাবে কোষটা বিভাজন হয়, কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে, মানে বুঝেনি তো, নিয়ন্ত্রণ না থাকলে যা হয় আর কি, উল্টাপাল্টা ভাবে সব কাজকর্ম করবো, তখন কি তৈরি হয়, তখন সিস্ট তৈরি হয়, ছোট ছোট টিউমার তৈরি হয়, তো আস্তে আস্তে ওগুলো বড় হয়, ঠিক আছে, তারপর একটা সময় ক্যান্সার হয়ে যায়। একটু লিখবেন, হ্যাঁ একটু লিখবেন, একটু লিখবেন, টিউমার সৃষ্টিকারী জিন, টিউমার সৃষ্টিকারী জিন। আচ্ছা টিউমার বা ক্যান্সারও ধরতে পারো। এই জিনটার নাম কি, অনকোজিন, অনকোজিন। অনকোজিন কি ভাই, টিউমার সৃষ্টিকারী জিন। অনকোজিন কাকে বলা হয়, টিউমার সৃষ্টিকারী জিন বা ক্যান্সার সৃষ্টিকারী জিন, যেখানে অনকো কথার মানে কি, অনকো কথার মানে হচ্ছে টিউমার বা ক্যান্সার, বুঝতে পারছি। সো ভাই এবার বলেন তো যে এই এই জিন সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, প্রসেসটাকে আমরা কি বলবো, অবশ্যই অনকোজেনেসিস। কারণ এই অনকোজিনটা তৈরি হওয়া, দেখেন সিস মানে প্রক্রিয়া, জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া, কি তৈরি হওয়া, অনকো বা টিউমার বা ক্যান্সার, তার মানে টিউমার বা ক্যান্সার, টিউমার বা ক্যান্সার তৈরিকারী জিনের প্রক্রিয়াকে আমরা কি বলবো, অনকোজেনেসিস। ভাই বুঝছি না, ওকে, তাহলে আমাকে একটু বলেন এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে। ঠিক আছে, একজন দুইজন কমেন্ট করেন, আমি একটু 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আমাদের লাস্ট টপিক, এটার পূর্বে আরেকটা আছে, কোষের মৃত্যু পড়ালে আপনাদের মাইটোসিস শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে গুড, আমি তাহলে ক্লিন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ রাধে চমন, হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ, আমি তাহলে ক্লিন করে দিলাম। এরপর 2 নিলাম P53 সাইডে, ওইটা কি লিখছেন, আচ্ছা টিউমার আর ক্যান্সারের মধ্যে ডিফারেন্স, টিউমারটা হচ্ছে একটা জায়গায় ফিক্স থাকবে, আর ক্যান্সারটা হচ্ছে ওই ফিক্স জায়গা থেকে আস্তে আস্তে মুভ অন করবে, মানে ছড়ায় যাবে, বুঝছেন, ক্যান্সারটা হচ্ছে ছড়াবে আস্তে আস্তে, আস্তে আস্তে ছড়াবে, আর টিউমার হচ্ছে ফিক্স থাকবে, ঠিক আছে। আর 2 নাম্বার লাইনে P53 সাইডে P53 মেল প্রোটিন লিখছিলাম, একটু বলে দাদা, আমার সঠিক খেয়াল নাই কি লিখছি, P53 মেবি প্রোটিন লিখছিলাম, P53 প্রোটিন, ঠিক আছে। ওকে, সো নেক্সট এবার আসে আমাদের কোষের মৃত্যু, পরবর্তী টপিকের নাম দেন কোষের মৃত্যু। কোষের মৃত্যু, if P53 proteins are defective, হ্যাঁ মেবি। শেষের লাইনটা আবার বলো, কারে বললা কে জানে, ও আচ্ছা বলেন, শেষের লাইন, শেষে কি বললাম, শেষে কি বলছিলাম আমার তো খেয়াল নাই। এই জন্য শেষ করার আগে আগে একটু বলে রাখবেন যে স্যার, এই স্যার ওয়ার্ডটাকে লিখে নেবেন, তারপর কোশ্চেন করবেন, ঠিক আছে।
তাহলে মনে করেন যে কারণ কোশ্চেন তো অনেক বড় হয়, তখন তো কোশ্চেন বুঝতে বুঝতে আমার তো এটা লিখে ক্লিন করে ফেলি। যাই হোক, আচ্ছা তোমরা একটু কমেন্টে অ্যান্সার গুলা দিয়ে দাও, যারা যারা লিখছো তারা তারা একটু অ্যান্সার গুলা দিয়ে ফেলো, ঠিক আছে? আমার সঠিক খেয়াল নেই আমি কি লিখছি, কি জানি লিখছি আমার মনেও নেই আমার। সার্চ P53 প্রোটিনস আর ডিফেক্টিভ লিখছিলাম, P53 প্রোটিনস আর ডিফেক্টিভ, যদি ডিফেক্টিভ হয় সেক্ষেত্রে কি হয়, কোষ চক্র বা কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, এগুলোই তো লিখছিলাম, ঠিক আছে? কোষের মৃত্যু দুই রকমের হয়, এটা হচ্ছে নেক্রোসিস, এবং একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। একটা হচ্ছে নেক্রোসিস আর একটা কি অ্যাপোপ্টোসিস। একটা হচ্ছে নেক্রোসিস আর একটা কি অ্যাপোপ্টোসিস। একটা হচ্ছে নেক্রোসিস আর একটা কি অ্যাপোপ্টোসিস। দেখেন নেক্রোসিসটা হয় হচ্ছে দুইটা কারণে, একটা হচ্ছে পুষ্টির অভাব এবং আরেকটা হচ্ছে বিষাক্ত দ্রব্য, ঠিক আছে? আর অ্যাপোপ্টোসিস যেটা, এটা হয় হচ্ছে জেনেটিক্যাল কারণে বা প্রোগ্রামড মৃত্যু বলা হয়, প্রোগ্রামড মৃত্যু। দেখেন জিনিসটা কি, নেক্রোসিস এটার কারণে কোষ মারা যায়, যদি কোষের কোনো পুষ্টি না থাকে, সে খাবার পাচ্ছে না, অবশ্যই সে মারা যাবে। বিষাক্ত দ্রব্য, তুমি কোষের মধ্যে একটা বিষাক্ত দ্রব্য দিয়ে দিলা, পটাশিয়াম সায়ানাইড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, বা অন্য কোনো কিছু, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্ষার, তীব্র ক্ষার, তুমি যদি দাও, কোষটা কি বাঁচবে? অবশ্যই না, কোষটা মারা যাবে। এই টাইপের যে মৃত্যুগুলো, এটাকে বলে আমরা নেক্রোসিস, মানে হুটহাট করে মৃত্যু, ঠিক আছে? অস্বাভাবিক মৃত্যু এটা, হ্যাঁ। আর যেটা স্বাভাবিক মৃত্যু, জেনেটিক্যাল মৃত্যু বা প্রোগ্রামড মৃত্যু, যেটা মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখেন স্যারেরা, যখন একটা কোষের মৃত্যুর সময় হয় বা কোষটা বুঝতে পারে যে না আমার যাওয়ার সময় হয়ে গেছে, তখন তার মাইটোকন্ড্রিয়া সকল ধরনের শক্তি উৎপাদন করা আস্তে আস্তে অফ করে দেয়, বুঝছেন? দেন শক্তি না পায় আস্তে 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 কোষটা মারা যায়, বুঝছেন? মানে আপনাদের বাসায় নর্মালি বললাম ভাই, এটা কিন্তু অনেক ভাস্ট একটা জিনিস, এটা নিয়ে কথা বলতে গেলে অলমোস্ট আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো যাবে, যে একটা কোষ জেনেটিক্যালি কিভাবে মারা যায়, ভিতরে অনেক ফাংশন আছে, ঠিক আছে? আমি কত তো ওখানে যাচ্ছি না, জাস্ট নর্মালি একটু বলে দিলাম, ওকে? জাস্ট নর্মালি বলে দিলাম, ওকে? অনকোজেনেসিস টিউমার বা ক্যান্সার সৃষ্টিকারী প্রক্রিয়া না, ওকে ঠিক আছে, ওকে শেষ তাহলে। এবং আরেকটা জিনিস আমাদের আছে যে, আরেকটা হচ্ছে আমাদের মাইটোটিক ইন্ডেক্স, ঠিক আছে? মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মাইটোসিসে ব্যবহৃত কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা। তার মানে মাইটোসিসে যতগুলা কোষ ব্যবহৃত হয়, হ্যাঁ, মাইটোসিসে অংশগ্রহণ করে, ওইটা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা, এটা অনুপাতটাকে আমরা কি বলি? মাইটোটিক ইন্ডেক্স। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের আজকে, এই হচ্ছে আমাদের টপিক। নেক্সট, এরপর আমরা চলে যাবো মিউসিস। আপনাদের আতঙ্কের নাম মিউসিস। আশা করি এতটুকু ক্লিয়ার। ভাই কারো প্রশ্ন থাকলে আগে, সমস্যা নেই, আমি একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি। আমরা এখন মিউসিসে চলে যাব। আচ্ছা, সেন্ট্রিওল যে অটোফ্যাগি ঘট প্রক্রিয়ায় কোষটাকে মেরে ফেলে,
ওটা কোন ধরনের মৃত্যু? প্রথম কথা, সেন্ট্রিওল অটোফেগি প্রক্রিয়ায় কোষকে মারে না, ওটা হচ্ছে লাইসোজোম মারে। ঠিক আছে, লাইসোজোম অটোফেগি প্রক্রিয়ায় কোষটাকে মেরে ফেলে। ঠিক আছে, ওইটা তুমি বলতে পারো নেক্রোসিস, কারণ পুষ্টির অভাব হলে একটু দেখেন, পুষ্টির অভাব হলে কোষের অক্সিজেন কমে যায়, আর অক্সিজেন কমে গেলে কি হয়, লাইসোসোমের প্রাচীর ফেটে যায়, যার কারণে অটোফ্যাগি ঘটে। বুঝছেন? এই আর কি, বুঝছেন? এবার বলেন, এদিকেও ম্যাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োলজির ম্যাথ অন্যরকম ম্যাথ। ঠিক আছে, আচ্ছা বলেন এত একটু ক্লিয়ার কিনা একটু জানান, আমি ক্লিন করে দিচ্ছি তাহলে। ওকে, আমি ক্লিন করে দিলাম। হ্যাঁ, আপনাদের যত প্রশ্ন আছে করেন, আজকে কোনো সমস্যা নেই, কারণ আজকে আমাদের ক্লাস টাইম আর বেশিক্ষণ না, 10-15 মিনিট করলে ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে বা একটু টাইম বেশি দেওয়া করাবো, কারণ সবগুলা ধাপ একসাথে করাই দেবো, আপনাদের মাথায় থাকবে। ঠিক আছে, মানে একটা ভিডিওর মতো সবগুলা ধাপ থাকলো বেটার। ওকে, আচ্ছা আমার কি নেটওয়ার্ক সমস্যা করতেছে আমাকে একটু জানান তো, কারণ আমার ল্যাপটপে এটা একটু ঠিকই ঠিক আসতেছে তো, সো নেটওয়ার্কে কি প্রবলেম করতেছে আমাকে একটু জানায়েন। হ্যাঁ, ওকে। সো এবার একটু দেন, হেডলাইন দেন, মিউসিস। তো আমরা কথায় কথায় বলি বাদ দেন ভাই বেডি মানুষ, তাই না? হাজার হোক বেডি মানুষটা তার বাদ দেওয়া যায় না। কে জানি রবীন্দ্রনাথ বা কে কইছে যে পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক করছেন নর, অর্ধেক করছেন নারী, কাজী নজরুল ইসলাম বলছে। যাই হোক, তো বেডি মানুষ বাদ দেওয়া যাবে না, সো মিউসিসকেও তুমি বাদ দিতে পারবে না, কারণ আমরা বলছিলাম অ্যামাইটোসিস হচ্ছে পোলা মানুষ প্রত্যক্ষভাবে যা করার করবে, মাইটোসিস হচ্ছে মেয়ে মানুষ যারা কিনা পরোক্ষভাবে সবকিছু করে। ঠিক আছে, পরোক্ষভাবে সবকিছু করে। আর মিউসিস হচ্ছে বেডি মানুষ, বুঝছেন? বেডি মানুষ। আচ্ছা, এটা হচ্ছে আরো পেস্টেস খায় ভাই। মিউসিস একটা জটিল প্রক্রিয়া, অনেকগুলো ধাপ এর মধ্যে আছে। আরো মজার ব্যাপার, যতগুলো ধাপ আছে আপনি যদি মাইটোসিসটা ভালোভাবে বুঝেন, আপনার কাছে সবগুলো ধাপ পানিপাত। খালি প্রোফেজ একের ভিতরে 5টা উপধাপ আছে, ওই 5টা উপধাপ পড়তে পারলে আপনার কাছে সব পানিপাত। বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা ওইখানে নেক্সট ক্লাসে যাব, আমরা একটু মিউজিক সম্পর্কে আইডিয়া নেব। ঠিক আছে, একটু লেখেন, কিছু কথাবার্তা লিখবেন। হ্যাঁ, প্রথম কথা, একটি মিউসিসের ফলে একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হয়। নরমালি আমরা জানি একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, বাট মিউসিসে একটা থেকে 4টা কোষ তৈরি হয়। এবং এখানে একটা ঘটনা ঘটে, এখানে ক্রোমোজোম, আচ্ছা দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, মিউসিসে ক্রোমোজোম একবার বিভাজিত হয় নাকি নিউক্লিয়াস একবার বিভাজিত হয়? আপনারা বাচ্চাকাল থেকে পড়ে আসছেন যে মিউসিসে একটা ক্রোমোজোম একবার আর নিউক্লিয়াস দুইবার, বা নিউক্লিয়াস একবার ক্রোমোজোম দুইবার বিভাজিত হয়, তাই না? সো আপনাদের কাছে প্রশ্ন, একবার বিভাজন হয় কোনটা, ক্রোমোজোম নাকি নিউক্লিয়াস? একটু জানান দেখি, অনেকক্ষণ ধরে প্রশ্ন করি না, একটু জানান, আমি আপনাদের কমেন্ট গুলো একটু পড়ি। ওকে, আমার ভিডিও ঠিক আছে, তেমন আমার ল্যাপটপে সমস্যা করতেছে। আচ্ছা অপূর্ব, তুমি আমার চেহারা বক্স দেখো, হ্যাঁ, রাউন্ড শেপ দেখো না, সিলিন্ডার দেখো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বেদি মানুষ ছাড়া সার দুনিয়া চলে না। আরে কথাটা কেমন কেমন চেনা চেনা লাগতেছে, মানে মানুষ তো সবসময় নিজের সাপেক্ষে সব কথাবার্তা বলে, তাই না? নিউক্লিয়াস একবার
বিভাজন হয়। আচ্ছা, নিউক্লিয়াস একবার বিভাজন হয়, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম দুইবার, রাইট? নিউক্লিয়াস ক্রোমোজোম একবার। এই যে দেখেন, নেটওয়ার্ক বাড়ি মারে। আচ্ছা, তো তুমি নেটওয়ার্কে বাড়ি মেরে দাও, দেখো কি হয়। এই দেখেন, মনে রাখবেন মিউসিস, মিউসিস হচ্ছে একটি, মিউসিস হচ্ছে কি একটা বিশেষ ধরনের বিভাজন, তাই না? ভাল লাগে এই বিভাজন, রাইট? আচ্ছা দেখেন, মনে রাখবেন এই এক মনে রাখছেন না, এই দিয়ে মনে রাখবেন হচ্ছে একবার, এই দিয়ে কি একবার, একবার কে কত ক্রোমোজোম, তার মানে ভাই আর বলবেন মিউসিসের ফলে ক্রোমোজোম একবার বিভাজন হয়, তাহলে ভাই নিউক্লিয়াস কয়বার বিভাজন হবে? এই নিউক্লিয়াস দুইবার বিভাজন হবে, বুঝছি? ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার, যার কারণে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, বুঝছেন? কেন? এই একটা রিজনে, বুঝছেন? যে ক্রোমোজোম একবার ভাগ হয়েছে, বাট নিউক্লিয়াসটা দুইবার ভাগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর চলেন আমরা নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম, হ্যাঁ পোষণ, ঠিক আছে, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, ঠিক আছে? ওকে ওকে, মুছে দিতেছি এটা, একটু বই থেকে দেখে নিন কে কোন জায়গায় কেমনে আবিষ্কার করছে, আমি এটা পড়াচ্ছি না। আমি এখন দেখাবো উচ্চ শ্রেণীর জীবে মিউসিস কেমনে ঘটে আর নিম্ন শ্রেণীর জীবে মিউসিস কেমনে ঘটে। উচ্চ শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব, ঠিক আছে ভাই? একটু দেখেন, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা। ধরেন উচ্চ শ্রেণীর জীবেরা কি হয়? ডিপ্লয়েড হয় না? টু এন্ড ডিপ্লয়েড, হ্যাঁ? এদের মধ্যে মিউসিস ঘটে, এনএন তৈরি হলো, চারটা তৈরি হলো, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয় ভাই, তাই না? একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, আমরা একটা একটা করে নিলাম। তারপর কি হলো? এই দুইটার মধ্যে নিষেক হলো, আবার ডিপ্লয়েড, টু এন, বুঝছেন? আচ্ছা, হোপসো বুঝছেন। এটা একটু মাথায় রাখতে হবে ভাই। উচ্চ শ্রেণীর জীব কি ডিপ্লয়েড, ঠিক আছে ভাই? নিম্ন শ্রেণীর জীব কি? আমি পুরুষ নিলাম, মহিলা নিলাম, নিম্ন শ্রেণীর জীব কি? হ্যাপ্লয়েড, রাইট? সো ওদের ক্ষেত্রে কি হবে? যেহেতু হ্যাপ্লয়েড, নিষেধ ঘটবে, ডিপ্লয়েড টু এন তৈরি হবে, দেন সেখানে আবার মিউসিস ঘটবে, আবার হ্যাপ্লয়েড তৈরি হবে, বুঝছেন? চল আমরা এগুলো একটু নাম দিই, কোনটার কি নাম। যেমন যেমন এই যে এটা, এগুলোকে বলা হয় জনন মাতৃকোষ। কি বলি ভাই? জনন মাতৃকোষ। আর নিষেকের পর যেটা তৈরি হবে এটাকে বলা হয় জাইগোট। এটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, নিষেক এটা হচ্ছে জাইগোট, আবার হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছে। ভাই একটু খেয়াল করেন, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উচ্চ শ্রেণীর জীবে মিউসিসটা কোথায় হয়? এটার মধ্যে না, মানে জনন মাতৃকোষে না। নিম্ন শ্রেণীর জীবে মিউসিসটা কই হইতাছে? জাইগোটে, বুঝছেন? ভুলা যান, সমস্যা নেই। দেখেন, টু এন থেকে কি তৈরি হয়? এন তৈরি হয়, কোন প্রক্রিয়ায়? মিউসিসের মাধ্যমে। আবার এন থেকে টু এন তৈরি হয়, কোন প্রক্রিয়ায়? নিষেকের মাধ্যমে। ব্যাপারটা বুঝছেন? দেখেন, উচ্চ শ্রেণীর জীব কি?
ডিপ্লয়েড। তার মানে ডিপ্লয়েড কি হবে, মিউসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড হবে, এই যে মিউসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড হবে। তারপর কি নিষেকের মাধ্যমে আবার ডিপ্লয়েড হবে, দেখছেন? আবার 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 ওয়ান্স মোর, উচ্চ শ্রেণীর জীব কি ডিপ্লয়েড। তার মানে ডিপ্লয়েড জীব কি হবে, মিউসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড হবে। আবার আবার নিষেকের মাধ্যমে আবার কি হয়ে যাবে, ডিপ্লয়েড হয়ে যাবে, বুঝছেন? চলেন নিম্ন শ্রেণীর জীবে যাই। নিম্ন শ্রেণীর জীব কি হ্যাপ্লয়েড, কি হবে, নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি করবে মানে 2n, আবার মিউসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড হয়ে যাবে। তার মানে জীব এখানে থাকুক বা এখানে থাকুক, বুঝছেন কথা, জীবটা এখানে থাকুক বা এখানে থাকুক, যেখানেই থাকুক না কেন, এখানে থাকলে সে একবার এখানে যাবে আবার এখানে আসবে, আর যদি এখানে থাকে সে একবার এখানে যাবে আবার এখানে আসবে, মানে এভাবে একটা পাক খাবে, ঠিক আছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ঘুরপাক খাবে, বুঝছেন? তার মানে জীবের প্রত্যেকটা যৌন জননে একবার মিউসিস হবে, একবার নিষেক হবে, একবার মিউসিস হবে, একবার নিষেক হবে। মিউসিসে ক্রোমোজোমগুলো অর্ধেক হবে, নিষেকে গিয়ে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। অপত্য কোষের পর কি লিখছিলেন? আচ্ছা মিওসিসের আরেকটা এন যায় কই, ও আরেকটা এন, আচ্ছা আরেকটা এন যায় কই, ব্যাপারটা ওরকম না। আমাদের তো মিওসিসের ফলে এই যে 2n, এখানে তো আরো একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয় না, এই যে 2n, একটা 2n থেকে 4টা n তৈরি হয়। আচ্ছা দেখাইতেছি কেমনে তৈরি হয়, এক মিনিট। তার আগে বলেন এটা বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা মিওসিসের। আমরা এখন দেখবো মিওসিসটা কিভাবে ঘটে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিলাম, আমাকে একটু কমেন্ট করে জানান স্যাররা, সবাই একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান যে এতটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ ক্লিয়ার। আমি এই যে দেখাচ্ছি মিওসিসটা কিভাবে ঘটে। হ্যাঁ এক মিনিট সময় দিন, কারণ পরে যদি আবার বলেন আপনাদের সমস্যা, পরে তার এটা ক্লিন হয়ে গেলে তো ঝামেলা। ক্লিয়ার ক্লিয়ার ওকে। ওকে ঠিক আছে, মোটামুটি সবাই ক্লিয়ার, মুছে দিলাম। লাস্ট টপিক, হ্যাঁ আজকে লাস্ট টপিক, মিওসিসটা কিভাবে হয়। আমি দুইটা ওয়েতে বুঝাবো। এই হচ্ছে একটা 2n ডিপ্লয়েড জীব, প্রথমে nn তৈরি হবে, তারপর আবার কি হবে, বৃদ্ধি ঘটবে nn। দেখেন কয়বার ঘটলো এখানে, দুইটা ঘটনা ঘটছে। এই হচ্ছে একটা ঘটনা ভাই, এই হচ্ছে একটা ঘটনা, দুইটা না, দুইবার বিভাজন হয়েছে না। বলেন এটাকে আমরা বলি মিওসিস 1, আর এটাকে বলি আমরা মিওসিস 2, বুঝছি? 1 আর 2। দেখেন একটা কোষ থেকে আমরা কয়টা কোষ পাইছি, লাস্টে 4টা, এই জন্য বলি মিওসিস প্রক্রিয়া একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। প্রথমে একটু খেয়াল করেন, 2n থেকে nn তৈরি হয়েছে। দেখেন নিউক্লিয়াসটা, আচ্ছা নিউক্লিয়াসটা বিভাজন হয়েছে। ভাই বিভাজন কথার মানে কি একটু বুঝেন, ভালো করে বুঝেন বিভাজন কথাটার মানে কি। বিভাজন কথার মানে হচ্ছে একটা থেকে দুইটা তৈরি হবে। বিভাজন মানে কি একটা থেকে দুইটা তৈরি হবে। ভাই দেখেন তো একটু এখানে নিউক্লিয়াস, এই যে এখানে যে কোষটা আছে, কোথায় ছিলাম, এই যে এখানে দেখেন এই যে কোষটা, ধরেন এটা হচ্ছে নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসটা কিন্তু একবার বিভাজন হয়েছে একটা থেকে দুইটা, আরেকবার বিভাজন হয়েছে কি একটা থেকে দুইটা। তাহলে নিউক্লিয়াস কি ভাই দুইবার বিভাজন হয়েছে, বুঝছি? একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, তার মানে একবার বিভাজন। আবার একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, হয়েছে দুইবার বিভাজন। সেম একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, দুইবার বিভাজন হয়েছে। ভাই ক্রোমোসোম কয়বার বিভাজন হয়েছে, একবার। কেমনে,
খেয়াল করেন, আমার এখানে আছে 2n, nn গেছে, এটা কি বিভাজন হইছে? হয় নাই। কেন হয় নাই? আমরা জানি একটা থেকে দুইটা তৈরি হতে হবে, দুইটাই দুই জায়গায় গেছে, তাহলে এখানে বিভাজন কেমনে হইল? বুঝছেন? তাহলে মিওসিস একে কি হয় না, মিওসিস একে কি হয় না, ক্রোমোজোমের বিভাজন ঘটে না। ভাই বুঝছি। মিওসিস 2 এ কি ঘটে আমরা দেখি, একটা এন আছে, তাহলে একটা এন থেকে দুইটা এন তৈরি হয়েছে, তাহলে একটা থেকে দুইটা ভাই তৈরি হয়েছে, তাহলে এটাই কি বিভাজন। তার মানে ক্রোমোজোমের বিভাজন ঘটে। বুঝছেন? নিউক্লিয়াস দুইবার, আর ক্রোমোজোম কি এখানে ঘটে না, এখানে ঘটে, একবার বিভাজন হয়েছে। ক্লিয়ার? এগুলাই। তাহলে খেয়াল করেন, একটা কোষ থেকে আমরা 4টা কোষ তৈরি করছি, প্রত্যেকটা কোষ কি হয়েছে, হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছে। কি কোষ? হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছে। বুঝছি? এই ব্যাপারটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে পরীক্ষার হলে, বড় দুইটা ক্রোমোজোম, ছোট দুইটা ক্রোমোজোম, এভাবেও বুঝাই দিতেছে আপনাদেরকে। কি হয়, প্রথমবার বিভাজনে দেখেন সমান সমান জিনিস তৈরি হবে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। সেকেন্ড টাইম সেম, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মিওসিস। বুঝছেন? আরেকটা জিনিস দেখাই, দেখেন এগুলো তো মিওসিস। পরীক্ষা অনেক সময় থাকে 2n থেকে 2n 2n, আবার 2n থেকে nn, n থেকে nn। বলেন তো, আমি এখানে 3টা জিনিস দিয়েছি, একটা দুইটা তিনটা, 2n থেকে 2n 2n, 2n থেকে nn, n থেকে nn, এটার মধ্যে কোনটা মাইটোসিস কোনটা মিওসিস? আমাকে বলেন এগুলোর মধ্যে মিওসিস কোনটা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইগুলোর মধ্যে মিওসিস কোনটা আমাকে একটু বলেন। 1 2 3 এ মিওসিস। আচ্ছা, নেট প্রবলেম, আমাদের ক্লাস শেষ, আজকে আর ক্লাস নাই, শেষ, ক্লাস শেষ। এটা আগেও পড়াইছিলাম, হ্যাঁ পড়াইতে পারি, বলা যায় না। কিছু জিনিসটা যত সামনে আগাবেন তত দেখবেন রিপিট হবে, অনেক কিছু রিপিট হবে। ঠিক আছে? দেখবেন মনে হবে যে আগে পড়াইছি। একটু আনসার দেন, আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা এই যে মিওসিস এর ধাপগুলা, মিওসিস এর ধাপগুলো করে নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবাই বলতেছেন 2, হ্যাঁ মিওসিসটা হচ্ছে 2, জাস্ট 2n থেকে nn তৈরি হবে। বাট যখন দেখবেন দুইটাই সেম আছে, মানে বিভাজন হইছে, এই যে দুইটাই সেম, দিস ইজ মাইটোসিস। বুঝছেন? এটাও মাইটোসিস, এটাও মাইটোসিস, 2 নাম্বারটা কি, মিওসিস। বুঝছি? স্যার এবার একটু সবাই কমেন্ট করে দেন যে মোটামুটি আপনারা ক্লিয়ার এবং মোটামুটি সবাই প্রেজেন্ট আছেন। যারা যারা প্রেজেন্ট আছেন একটু আমাকে কমেন্টে জানায় দেন। ঠিক আছে? একটু দ্রুত আমাকে কমেন্টে জানায় দেন কারা কারা প্রেজেন্ট আছেন। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু প্রেজেন্টটা দিয়ে দেন। ওকে, আমি নোট ডাউন করে নিচ্ছি। তারপর প্রেজেন্টটা দিয়ে দেন, আমি রেখে দিলাম, ক্লাসটা অফ করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ অপূর্ব, আমি বলছিলাম যে কিছু জিনিস আমি অল্প অল্প করে পড়াইছি, বলছি এগুলো সামনে আছে, এই যে দেখছেন এগুলো কিন্তু সামনে ডিটেলস পাবেন আপনারা। ঠিক আছে? বুঝছেন? তো যেই টপিক ওগুলো আগে করাইলে কি হইতো, আপনারা একবারে অনেকগুলো টপিকের প্রেশার নিতে পারবেন না। বেটার বেটার হচ্ছে আস্তে আস্তে নেয়া। এই জন্য যেগুলো সামনে আছে ওগুলোকে অল্প অল্প করে পড়াইছি, আর যেগুলো সামনে নাই ওগুলোকে আমি একটু ডিপলি পড়াইছি। ঠিক আছে? যাই হোক সবাই, আচ্ছা ফার্স্টের দিকে পড়াইছিলাম। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, টাটা, বাই বাই। ওকে।